বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই দুনিয়াতে সোনার চেয়ে বেশি মূল্যবান জিনিস আর কি বা হতে পারে? আর আপনি কি জানেন আমাদের এই পৃথিবীর সেই বিশেষ অংশ, সেই এলাকা, বলা যেতে পারে সেই ভূমি যেখানে সবচেয়ে বেশি সোনা দাফন হয়ে আছে, তা আর কেউ নয় বরং এই অঞ্চল, যেটিকে আফ্রিকা নামে চেনা হয়। বাকি আপনি চাইলে যে কোনো মহাদেশের দিকে নজর ফেলে দেখুন, চাইলে এশিয়ার কথা হোক, ইউরোপের কথা হোক, সাউথ আমেরিকার কথা হোক কিংবা নর্থ আমেরিকার কথা হোক, কোথাও এত বেশি সোনা নেই যতটা এখানে রয়েছে। কিন্তু দুঃখ এবং বিস্ময়ের কথা হলো, আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি গরিব মানুষ কোথায় থাকে? তাহলে জি, এটাই সেই জায়গা। পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষুধার্ত মানুষ কোথায় থাকে? এখানেই থাকে। পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট করে জীবন অতিবাহিত করতে বাধ্য কোথাকার মানুষ? এখানকারই মানুষ। সত্যি কথা হলো, আফ্রিকার মাটির নিচে সোনা রয়েছে, অথচ উপরে বেশিরভাগ মানুষকেও খাবার জোটে না। মাটির নিচে তো সোনার বাইরেও প্রকৃতির অনেক নিয়ামত রয়েছে, কিন্তু উপরে পান করার মতো কখনো কখনো পরিষ্কার পানিও চোখে পড়ে না। এখন এর পিছনে কি কারণ তা আপনি সামনে সহজে বুঝে যাবেন, কিন্তু তার আগে একটু চোখ বুলিয়ে নিন আফ্রিকার সেই দেশে, যেটিকে আজ দুনিয়াতে বুরকিনা ফাসো নামে চেনা হয়। এবার যেখানে আফ্রিকা কোনো দেশ নয় বরং একটি মহাদেশ, যার মধ্যে অসংখ্য ছোট বড় দেশ রয়েছে, এবং আফ্রিকার জমির নিচে যে সোনা রয়েছে তাও ওই ছোট বড় দেশগুলোতে সীমান্ত বিভাজনের কারণে ভাগ হয়ে আছে। কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হলো, আফ্রিকার ওই অসংখ্য দেশের মধ্যেও যেই সব ৩-৪টে দেশের মাটির নিচে সবচেয়ে বেশি সোনা রয়েছে, তাদের একটি হলো বুরকিনা ফাসো। কিন্তু আপনি জেনে হয়তো ধাক্কা খাবেন যে এত বেশি সোনা থাকার পরেও এই দেশের অবস্থা এমন যে যখন ওই বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলোর তালিকা প্রকাশ হয়, তখন এই দেশের নাম আপনি হয়তো টপ 10-এর মধ্যে দেখতে পাবেন, কখনো কখনো তো একেবারে প্রথম দিকেই দেখা যায়। এখন এই দেশের অবস্থা এত বেশি খারাপ কেন? এর দায়ী কে? এটাও আপনি সামনে বুঝে যাবেন। কিন্তু তার আগে চলুন এই দেশের কিছু বেসিক তথ্য জেনে নিই। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দেশের অফিসিয়াল নাম হলো পিপুলস রিপাবলিক অফ বুরকিনা ফাসো। যদিও 1984 পর্যন্ত এর পুরানো নাম ছিল আপার ভোল্টা। জনসংখ্যা হিসেবে অনুযায়ী 2023 সালের তথ্য অনুসারে জনসংখ্যা প্রায় 2,24,00,000, যা র্যাঙ্কিং অনুসারে দুনিয়াতে 58তম সর্বাধিক জনবহুল দেশ হয়ে দাঁড়ায়। আর যদি আয়তনের কথা বলা হয় তাহলে তা 2,74,223 বর্গ কিলোমিটার, এবং এই র্যাঙ্কে এটি পৃথিবীর 74তম দেশ হিসেবে গণ্য হয়। এটি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে প্রায় 63% মানুষ ইসলাম অনুসরণ করেন আর প্রায় 26% মানুষ খ্রিস্টান। বাকি যে 9-10% মানুষ আছেন তারাও হয়তো আফ্রিকার প্রাচীন ধর্ম অনুসরণ করেন অথবা কোনো ধর্মই মানে না। এটি একটি ল্যান্ড লকড দেশ, অর্থাৎ যার ভূমির কোনো অংশে সাগরের সঙ্গে যুক্ত নয়, অথচ এর সীমান্ত মিলেছে অনেক দেশের সঙ্গে, যেমন মালি, নাইজার, বেনিন, টগো, ঘানা এবং আইভারি কোস্ট। এই দেশের জিডিপি প্রায় $20 বিলিয়ন কাছাকাছি, আর পার ক্যাপিটা অর্থাৎ মানুষের বার্ষিক গড় আয় তা প্রায় $888 কাছাকাছি, এবং এই দেশকে পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে গণ্য করা হয়। আর এটা তো আমরা আগেই জেনে গিয়েছি, বরং রিপোর্টগুলো বলছে যে এখানকার প্রায় 40% জনসংখ্যা দারিদ্র সীমার নিচে জীবন কাটায়। অর্থাৎ মানুষ গরিবের কারণে শুধু খাবার পানীয়ের জন্য চিন্তিত থাকে না, বরং কখনো কখনো মারা পর্যন্ত যায়। যেখানে অবাক হওয়ার বিষয় হলো, এই দেশের সবসময় রাজনৈতিক গোলযোগ থাকার পরেও এই দেশের মাটি থেকে বছরে প্রায় 60 টনের কাছাকাছি সোনা উত্তোলিত হয়, যার মূল্য কত হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু তারপরও এই দেশের যা করুণ অবস্থা, তার পিছনে কারণ হলো এই যে এই দেশে এবং এর পাশাপাশি আফ্রিকার বেশিরভাগ দেশ শত শত বছর ধরে এবং এখনো পর্যন্ত ওয়েস্ট অথবা ফ্রান্সের অত্যাচারের শিকার হয়ে আসছে। তাদের ভূমির নিচে পুঁতিয়ে রাখা অসংখ্য প্রাকৃতিক সম্পদ, যার মধ্যে প্রধানত সোনা, সেটা তো তাদের জমি থেকে উত্তোলিত হতো, কিন্তু তা নিয়ে যাওয়া হতো ফ্রান্সে। অর্থাৎ সোনা ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ তাদেরই ছিল, উত্তোলনের শ্রমও তাদেরই লাগতো, কিন্তু এই সম্পদের যে উন্নয়ন হতো তা হতো ফ্রান্সের। আপনাদেরকে জানিয়ে রাখি, বুরকিনা ফাসো আফ্রিকার 4র্থ সর্বোচ্চ সোনা উৎপাদনকারী দেশ, এবং এর রাজধানীর নাম ওয়াগাডুগু, আর এটাই সেই শহর যেখানে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। এবার এখানকার লিডারের কথা বললে, বর্তমান সময়ে এই দেশের প্রধান নেতার নাম হলো ইব্রাহিম ট্রাওরে, যিনি গত কিছু সময় ধরে দুনিয়ার মিডিয়াতে বেশ চর্চায় আছেন। তিনি 2022 সালে মাত্র 34 থেকে 35 বছর বয়সেই এই দেশের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন, এবং এইভাবেই তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপ্রধান হয়ে উঠেছেন। কিন্তু তার বিখ্যাত হয়ে ওঠা কিংবা চর্চায় আসার কারণ তার কম বয়স নয়, বরং তার নেওয়া কিছু সাহসী সিদ্ধান্ত, যা দুনিয়াকে হতবাক করে দিয়েছে। কারণ যদি সেগুলো সত্যি বাস্তবায়িত হয় বা সেগুলোর উপর সঠিকভাবে কাজ হয়, তাহলে তা বুরকিনা ফাসোর ভবিষ্যৎ বা ভাগ্য পুরোপুরি পাল্টে দিতে পারে। এবং তারপর শুধু এই একটি দেশই নয়, বরং সম্ভবত পুরো আফ্রিকাতেই সেই সব কিছু ঘটে যেতে পারে যে আগে কখনো ঘটেনি।
এবং যার সম্পর্কে কেউ কখনো চিন্তাও করেনি। এই কারণেই এখন লাগাতার এই অনুমানও করা হচ্ছে যে যদি ইব্রাহিম ট্রাওরে একইভাবে এগোতে থাকেন তবে সম্ভবত ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে তিনি শুধুমাত্র ওই নির্দিষ্ট দেশেরই নয় বরং পুরো আফ্রিকারও একজন বড় নেতা হিসেবে আবির্ভূত হবেন। অর্থাৎ বিশ্ব ইব্রাহিম ট্রাওরেকে এমন একজন নেতা রূপে দেখবে যিনি পুরো আফ্রিকার নেতা হবেন। ইব্রাহিম ট্রাওরেকে নিয়ে রিপোর্টগুলো জানায় যে এই মানুষটি ছোটবেলা থেকে খুবই বেশি মেধাবী এবং বুদ্ধিমান ছিলেন। তিনি 2010 সালে প্রায় 22 বছর বয়সে আর্মিতে যোগ দেন এবং তারপর ধীরে ধীরে অনেক কঠিন অপারেশনের সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়া এবং নিজেকে প্রমাণ করার ফলে এই মানুষটির র্যাঙ্ক ধীরে ধীরে বাড়তেও থাকে। 2022 সালে যখন দেশের জনগণের সমর্থনে এখানে সেনাবাহিনীর অভ্যর্থন করে, এই দেশের সেই সরকারকে সরিয়ে দেয় যাকে সাধারণ জনগণ দুর্নীতিগ্রস্ত এবং ফ্রান্সের পুতুল বলে মনে করত। তাকে যখন ক্ষমতাচ্যুত করা হয় তো সেই সময় এই সামরিক অভ্যুত্থানে ইব্রাহিম ট্রাওরের একটি ভূমিকা ছিল, তবে তিনি মূল চরিত্রে ছিলেন না। কিন্তু সেই একই বছর কিছু সময় পার হয়ে যাওয়া হয় তা হলো সেনাবাহিনী আবার ক্ষমতা দখল করে এবং তাদের সেই সামরিক জেনারেলকে সরকারে বসায় যাকে দেশের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু যখন সেই জেনারেলও তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হন তখন সেনাবাহিনী আবার একবার ক্ষমতা দখল করে এবং এই সরকারের দায়িত্ব দেয় যুবক ইব্রাহিম ট্রাওরেকে। ইব্রাহিম ট্রাওরেকে দেশের নেতৃত্ব দেওয়ার পর যেটা ছিল তার প্রথম বড় সিদ্ধান্ত সেটি হলো ফ্রান্সের সেনাবাহিনীকে দেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত। ফ্রান্স ভেবেছিল এটা আগের মতোই একটা দেখানোর বিষয় মাত্র এবং তারা শুরুতে এটাকে সিরিয়াসভাবে নেয়ও নি। কিন্তু ইব্রাহিম ট্রাওরে তো 1 মাসের সময়সীমা পর্যন্ত দিয়ে দেন, যার কারণে বাধ্য হয়ে ফ্রান্সকে বের হয়ে যেতে হয়। আর বিশ্ব দেখেছে যে ইব্রাহিম ট্রাওরে এমন কিছু করে দেখিয়েছেন যা গত কয়েক দশকে কেউ কল্পনাও করতে পারেনি। এরপর ইব্রাহিম ট্রাওরে দেশের প্রাকৃতিক সম্পদ মূলত সোনার দিকে মনোযোগ দেন এবং এমন কিছু সিদ্ধান্ত নেন যাতে করে যে কোনোভাবে বুর্কিনা ফাসোর সোনা দেশের বাইরে যেন না যায়। তিনি বারবার মিডিয়া এবং জনগণের সামনে এ বিষয়ে জোর দিতে থাকেন যে দেশের সোনার লাভ দেশের মানুষের হওয়া উচিত, দেশের উন্নয়নের কাজে লাগা উচিত, না যে বাইরে কোনো কোম্পানি বা বাইরের কোম্পানিগুলোর দেশ এই সোনায় লাভ পায়। আর স্পষ্টতই এটি শুধু ফ্রান্সের দিকে ইঙ্গিত ছিল। সোনা ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ নেওয়ার পর এরপর ইব্রাহিম ট্রাওরে প্যান আফ্রিকা মুভমেন্টের উপর কাজ করা শুরু করেন, যার মূল উদ্দেশ্য ছিল বারবার মানুষকে এই কথা মনে করিয়ে দেওয়া যে আফ্রিকার কাছে সবকিছুই আছে যা কোনো অঞ্চল বা জাতিকে উন্নত করার জন্য দরকার হয়, বরং আমাদের কাছে এই জিনিসগুলো অন্যদের চেয়েও বেশি রয়েছে। তাহলে আমাদের পশ্চিমা শক্তিগুলোর উপর নির্ভর করার কি দরকার? আমাদের যদি সত্যি কোনো কিছু দরকার হয় তাহলে কেবল সেই শক্তিগুলোর কাছ থেকে স্বাধীনতা যারা এখনো পর্যন্ত আমাদের উপর পরোক্ষভাবে দখল করে রেখেছে। মালি ও নাইজার নামে প্রতিবেশী কিছু দেশ যাদের অবস্থা বুর্কিনা ফাসোর মতোই, অর্থাৎ যেখানে সেনাবাহিনীও সম্প্রতি ফ্রান্সের পুতুল সরকারকে সরিয়ে দিয়ে দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে, তারা ইতিমধ্যে ইব্রাহিম ট্রাওরের এই জোট বা মিশনের অংশ হয়ে গিয়েছে। আর এখন এই 3টি দেশ সামরিক এবং অর্থনৈতিক বিষয়ে একে অপরের সঙ্গে মিলে কাজও করছে। ইব্রাহিম ট্রাওরে এখন ECOWAS নামের গ্রুপ এবং CFA ফ্রাঙ্ক নামক সেই মুদ্রাকে টার্গেট করে রেখেছেন, যেই দুটি মুদ্রার মাধ্যমে ফ্রান্স আফ্রিকার বেশিরভাগ দেশের উপর প্রভাব বজায় রাখতে সক্ষম হয়েছে এবং যার মাধ্যমে ফ্রান্স সবসময় এই সমস্ত আফ্রিকান দেশগুলোর উপর শাসন করে এসেছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় এটিও যে ক্ষমতা গ্রহণের পর যতটা ইব্রাহিম ট্রাওরে ফ্রান্স এবং অন্যান্য পশ্চিমা শক্তিগুলো থেকে দূরত্ব তৈরি করেছেন, ততটাই রাশিয়া ও চীনের মতো বিপরীত শক্তিগুলোর কাছে যাওয়া শুরু করেছেন। রাশিয়ার সফরও করেছেন ইব্রাহিম ট্রাওরে এবং সেখানে পুতিনের সঙ্গে যেভাবে সাক্ষাৎ হয়েছে তা সত্যি পুরো বিশ্ব মিডিয়ায় আলোচনায় ছিল। কারণ খুব কমই দেখা যায় যে কোনো আফ্রিকান নেতাকে রাশিয়ার মতো শক্তিধর দেশের পক্ষ থেকে এমন অভ্যর্থনা করা হয় বা পুতিনের মতো বড় নেতার সঙ্গে এইভাবে বৈঠক ও আলোচনা করা হয়। ইব্রাহিম ট্রাওরে একদিকে যেখানে চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা করাচ্ছেন, অর্থাৎ চীনের মাধ্যমে বুর্কিনা ফাসোতে আরও বেশি ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করছেন, সেদিকে রাশিয়ার মাধ্যমে বুর্কিনা ফাসোকে ডিফেন্সের সাহায্য মিলছে, অর্থাৎ আধুনিক অস্ত্র প্রশিক্ষণ এবং অন্যান্য সম্পর্কিত বিষয়ে সাহায্য মিলছে। আরেকটি বড় কথা হলো 2023 সালের এই সফরে একটি এমন চুক্তি হয় যার ফলে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই আমরা দেখব যে বুর্কিনা ফাসোর মতো গরিব দেশের মধ্যেও সিভিল পারপাসের জন্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থাকবে এবং এর পুরো কাজের ক্ষেত্রে স্পষ্টভাবে রাশিয়া বুর্কিনা ফাসোকে সাহায্য করতে চলেছে। ইচ্ছা আকাঙ্ক্ষা অনেক রয়েছে, তবে আসন্ন সময়ই বলবে যে এর মধ্যে কতটা পূরণ হয় এবং হ্যাঁ কতটা পূরণ করা সম্ভব হবে। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।